এই নিপীড়নগুলো যদি বিচারের আওতায় না আসে তাহলে আমরা কোনো একটা সরকারকে ফ্যাসিস্ট বলে গালি দিতে পারবো, কিন্তু যদি দায়হীন এবং বিচারহীন এই বিষয়গুলো চলতে থাকে তাহলে ভবিষ্যতেও কিন্তু ফ্যাসিবাদের পথ তৈরি হয়ে যাবে। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা সহ 41 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসাবে বলছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি তার আজকের সংবাদ সম্মেলনে বলেছেন, এই প্রতিবেদনটি পাওয়ার পর বলেছেন, শিশুসহ আলেম ওলামাদের নির্বাচনে গুলি চালিয়ে হত্যা করা হয়, এটি জেনোসাইড তথা গণহত্যা ছিল। দেশের ইতিহাসে এমন বর্বরচিত হত্যাকাণ্ড কখনো ঘটেছে বলে জানা নেই। একই সঙ্গে তিনি বলেছেন যে কিছু ব্লগার বা নাস্তিকদের দ্বারা প্রভাবিত হয়ে একটি ইসলামিক গোষ্ঠী বা একটি ইসলামিক গ্রুপকে নির্মূল করে দেওয়ার জন্য হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনের নেতাকর্মীদের উপর আক্রমণ চালায় তৎকালীন সরকার। আমরা মোট 61 জন শহীদের তালিকা পেয়েছিলাম, এর মধ্যে 58 জনের নাম ঠিকানা শনাক্ত করা হয়েছে। কি ভাবে দেখছেন এই বিষয়টিকে আপনি? এই বিষয়টা আসলে বিচার হওয়া উচিত এবং বিচারের মধ্য দিয়ে সঠিকতা এ সম্পর্কিত এতদিনের যে নানা ধরনের বক্তব্য সেগুলোর একটা পরিষ্কার উত্তর পাওয়া দরকার। কারণ আমরা নানা সময় নানা কথা শুনেছি। একষট্টি জন মৃত্যুবরণ করেছেন এই অভিযোগে একটা মামলা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে এখন 41 জনকে আসামি করে একটা অভিযোগপত্র রায় করা হয়েছে। আমরা মনে করি এই বিচারের মধ্যে দিয়ে ঘটনার পূর্বাপর বিষয়টা বেরিয়ে আসবে, ঘটনার সঙ্গে যুক্ত করার সেটা বেরিয়ে আসবে এবং দায়ীদের শাস্তিটা নিশ্চিত হবে। এটা তো ঠিক, সভা সমাবেশ করার অধিকার সবার আছে এবং কখনো কখনো সভা সমাবেশের উপর যে সরকারি দমনপীড়ন চলে সেটা তো আর কোনো মিথ্যা ঘটনা নয়। আমাদের এই ভূখণ্ড বহু ধরনের এইরকম নিপীড়নের ইতিহাস আমরা দেখেছি। এই নিপীড়নগুলো যদি বিচারের আওতায় না আসে তাহলে আমরা কোনো একটা সরকারকে ফ্যাসিস্ট বলে গালি দিতে পারবো, কিন্তু যদি দায়হীন এবং বিচারহীন এই বিষয়গুলো চলতে থাকে তাহলে ভবিষ্যতেও কিন্তু ফ্যাসিবাদের পথ তৈরি হয়ে যাবে। ফলে সেদিক থেকে আমরা মনে করি এটা বিচার হোক, বিচারের বিষয়টা পরিষ্কার হয়ে উঠুক। বিচার সংক্রান্ত বিষয়ে তেমন কিছু আলোচনা না করাই ভালো, কিন্তু তারপর আমরা চাইব যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং শাস্তিটা নিশ্চিত হোক, যাতে করে ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত হয় যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক বিষয় নিয়ে নানা ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং হতেই পারে, এমনকি কখনো কখনো একটা রাজনৈতিক সহিংসতাও হতে পারে, কিন্তু নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করার মতন ঘটনা যেন আর কখনো না ঘটে। একটি বিষয়, শেখ হাসিনা ছাড়াও এই মামলায় যাদের নাম এসেছে আর কি দাখিল করা হয়েছে প্রতিবেদনে, তাদের মধ্যে উল্লেখযোগ্য আছেন মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, জাসদ সভাপতি হাসানুল হক ইনুক, সাবেক মন্ত্রী দীপু মনি, আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র তৎকালীন ইমরানের সরকার, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মেজর জেনারেল মোহাম্মদ জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি তৎকালীন আইজিপি একেএম শহীদুল হক এবং 71 টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা সহ। একটি বিষয় দেখলাম যে গণজাগরণ মঞ্চ এবং 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির দুজনের নামও এখানে আছে। আপনিও তো ঘাতক দালাল নির্মূল কমিটির বিভিন্ন ইস্যুতে আপনারাও জড়িত আছেন, আপনি নিজেও বিভিন্ন তাদের প্রোগ্রামে সমাবেশ, এমনকি গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকারের নামও আসছেন। আপনিও তো গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় সংগঠক ছিলেন, কি বলবেন? এইটা একটা অদ্ভুত ব্যাপার। দেখুন, মামলাটা হয়েছে কার বিরুদ্ধে? মামলাটা হওয়া উচিত কার বিরুদ্ধে? গুলি করেছে কারা? নিপীড়ন চালিয়েছে কারা? এই যে আরও অনেকের নাম যখন যুক্ত করে দেওয়া হয় তখন আসলে হয়তো শাস্তি দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু মামলার গুরুত্বটা হালকা হয়ে যায়। এখন ধরুন রাজনৈতিক বিরোধ থাকতে পারে, তাই বলে কি বিরোধী পক্ষের সবাইকে আমি আসামি করব? গুলি করেছে কাকে বলা হলো, সাউন্ড গ্রেনেড ফাটিয়েছে কাদের নাম বলা হলো, কিন্তু আসামি করা হলো কাদেরকে? এইটা কিন্তু শুধু এখানে নয়, আমরা অভ্যুত্থানের পরে অনেকগুলো মামলায় অনেক মানুষকে যুক্ত হতে দেখেছি, যাদের নাম যুক্ত করা হয়েছে
এটা একদম পরিষ্কার হয়ে যাবে শেষে, হয়তো একটা তারা সাফারিংসের মধ্যে পড়বেন, কিন্তু একদিন এটা পরিষ্কার হবে এগুলো অনেকটাই হয়রানিমূলক ছিল। তা না হলে ধরুন, আমি অন্য কথা বাদ দিই, একজন সাংবাদিক তিনি কি বন্দুক হাতে ওখানে গুলি করেছিলেন? আপনারা আজকে বাংলাদেশ প্রতিদিনে কোনো একটা কথা লিখছেন, কোনো একটা প্রতিবেদন ছাপছেন, সেই প্রতিবেদনটা আমার বিরুদ্ধেও যেতে পারে, সেই জন্য আপনাকে আমি হত্যার আসামি করব? কেউ একজন মনিয়াপাড়া কোনো একটা আন্দোলন করছেন, সেই আন্দোলনটা আমার বিরুদ্ধে যেতে পারে, সেজন্য তাকে আমি হত্যার আসামি করে দেব? তো ফলে এই যে আসামি করার ক্ষেত্রে যে বিবেচনাবোধটা কাজ করে, সেটা হলো যেন তেন প্রকারেই হোক তার একটা হেনস্থা করেই ছাড়ব। আর একটা হলো যে আমরা এর সঠিক বিচার চাই, একটা সুষ্ঠু তদন্ত চাই, এবং এটা একটা শাস্তি চাই। তো দুটো তো এক জিনিস না। যদি এটা রিটালিয়েশন হয়, যে কোনো প্রকারে হোক একটা প্রতিহিংসা চরিতার্থ করব, তাহলে এক জিনিস। আর যদি মনে হয় যে হ্যাঁ, এটার আমি একটা উদ্ঘাটন করব, কারণ এই ঘটনার পরে আমরা দেখেছিলাম সেই সময়ও যারা এটা নিয়ে তথ্য উপাত্ত প্রকাশ করেছেন তাদেরকেও হয়রানির মধ্যে পড়তে হয়েছে, তাদের ওখানে জেলও খেটেছেন। সেটা যেমন একদিকে ছিল যে কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে বাধা ছিল, এখন যদি আবার ভুল তথ্য দিয়েও কাউকে হয়রানি করা হয়, সেটাও তাহলে ঠিক কাজ হবে না। ফলে আমরা মনে করি তথ্যেরও একটা বিচার হওয়া উচিত। আমরা বিচার যখন বলবো তখন সমস্ত কিছুরই বিচার হওয়া উচিত, সেটা ভুল তথ্য, অপতথ্য, উদ্দেশ্যমূলক তথ্য, এমনকি যদি উদ্দেশ্যমূলক হয়রানিমূলক মামলা হয় সেটারও বিচার হওয়া উচিত। তা আমরা মনে করি এর মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে উঠবে। বিচার মানে তো আমরা চাইবো যে সমস্ত দিক আদ্যপান্ত খুঁটিয়ে দেখা হোক। তো ফলে এটা অবশ্যই দেখা হবে, আমরা এটা চাইবো। এবং শুধু এটা নয়, এরকম অনেক ঘটনা যদি এরকম হয়, তার পরবর্তীতে এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে, সেগুলো কি কখনো আলোচনায় আসবে? অনেক যে অগ্নিসংযোগ করা থেকে শুরু করে ভাঙচুর করা থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে, সেটাই তো, সেটা কে খুঁজে বের করবে? সেটাকে আমি খুঁজে বের করব? সেটাকে আপনি খুঁজে বের করবেন? আপনি যদি আপনার পত্রিকায় সেটা লেখেন, তাহলে কি আপনি আসামি হয়ে যাবেন? তো সেটা খুঁজে বের করার দায়িত্ব কার? পত্রিকা সংবাদ দেবে, কিন্তু খুঁজে বের করবে তো গোয়েন্দা সংস্থা, খুঁজে বের করবে তো পুলিশ। তো ফলে যদি জিজ্ঞেস করা হয় কাউকে যে বলুন তো কে করেছে, এটা কি কেউ কখনো বলা উচিত হবে কারো? প্রথমত তার আইনগত অধিকার কতটুকু আছে, দ্বিতীয়ত তার সামাজিক দায় কতটুকু আছে, 3 নম্বরে এর মধ্যে জীবনের ঝুঁকি কতখানি আছে। এই দেশে তো আমরা অনেক সময় দেখেছি সত্য কথা বলাও খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এখন সত্য কথা যা ঘটেছে, সেই ঘটনার বহুল জিনিসকেও তো ঝুঁকিপূর্ণ করে ফেলে। এই যে আমাদের নীলুফার চৌধুরী মণি, তিনি কী বলেছেন আর তার জন্য কী হয়রানির মধ্যে তাকে পড়তে হয়েছে। তিনি যদি বিএনপি দলীয় নেত্রী না হতেন এবং যদি পরবর্তীতে তিনি সংসদ সদস্য না হতেন, তাহলে আজকে তার তো চলাফেরা করাই মুশকিল হয়ে যেত। তো এগুলো আপনারা দেখছেন না। ফলে এটাও একটু দেখতে হবে, বিচার করব শুধুমাত্র ঘটনার নয়, বিচার করতে হবে পরিস্থিতিরও। কোন পরিস্থিতি দাঁড়িয়ে কোন কথা বললে তার প্রতিক্রিয়া কী হতে পারে। সে কারণেই এই সাবজুডিস বিষয় নিয়ে কথাবার্তা না বলাই ভালো। এটা আমরা ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিই। ট্রাইব্যুনাল তারা দেখুক তাদের এভিডেন্স, তাদের আইন এবং তাদের বুদ্ধিমত্তা, সেটা প্রয়োগ করে তারা এর বিচার করবেন।